সঙ্গম যুগ অর্থাৎ দক্ষিণ ভারতের ইতিহাসের সেই ক্লাসিক্যাল এরা। এটা এমন একটা সময় যখন বড় বড় রাজা ছিলেন, ছিল এক অসাধারণ সংস্কৃতি, আর সৃষ্টি হয়েছিল অবিশ্বাস্য সব সাহিত্য। চলুন আজ এই অসাধারণ অধ্যায়ের গভীরে ডুব দেয়া যাক। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, তাই না? যে প্রায় ২০০০ বছর আগের লেখা কিছু কবিতা কি করে একটা গোটা সভ্যতার গল্প বলে দেবে? এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল চাবিকাঠি। কারণ সঙ্গম যুগকে বুঝতে হলে তার সাহিত্যের দরজা দিয়েই ঢুকতে হবে। আর এই প্রশ্নের উত্তরটাই তো দেয় সঙ্গম যুগ। হ্যাঁ, পারে। এটা এমন এক সভ্যতা যা নিজেকে অমর করে গেছে কবিতার ছন্দে আর গল্পের মাধ্যমে। তো চলুন আর দেরি না করে সেই অসাধারণ অধ্যায়ে প্রবেশ করা যাক। তবে সঙ্গম যুগের রাজাদের কথায় যাওয়ার আগে চলুন একটু পিছিয়ে যাই, মানে সেই সময়টাকে দেখি যা এই মহান যুগটার জন্য মঞ্চটা তৈরি করেছিল, যার ছিল নিজস্ব কিছু আলাদা বৈশিষ্ট্য। দক্ষিণ ভারতের ইতিহাসের টাইমলাইনটা কিন্তু বেশ মজার। বিশ্বের অনেক জায়গার মতো এখানে আলাদা করে কোনো ব্রোঞ্জ যুগ আসেনি। এই অঞ্চলের মানুষজন প্রস্তর যুগ থেকে সরাসরি লৌহ যুগে প্রবেশ করে, যেটাকে আমরা মেগালিথিক যুগও বলি। এই ব্যাপারটা কিন্তু একে বাকিদের থেকে বেশ আলাদা করে তোলে। তো কেমন ছিল এই মেগালিথিক যুগের জীবন? আচ্ছা, প্রত্নতাত্ত্বিকরা যা খুঁজে পেয়েছেন তা থেকে আমরা জানতে পারি যে তারা সমাধির ওপর ডোলমেনের মতো বিশাল সব পাথরের কাঠামো তৈরি করত। তাদের বানানো মাটির পাত্রগুলো ছিল কালো আর লাল রঙের, আর তারা মূলত পশুপালন করেই জীবন চালাত, যদিও কৃষিকাজ তাদের একেবারে অজানা ছিল না। এবার আসা যাক সেই মূল জায়গায় যেখান থেকে এই যুগটা তার নাম পেয়েছে, কবি আর পণ্ডিতদের সেই কিংবদন্তি তুল্য সভা, অর্থাৎ সঙ্গম। সঙ্গম শব্দটার সহজ মানে হল সভা বা সম্মেলন। আসলে এটা ছিল তামিল কবি আর পণ্ডিতদের একটা বিশাল সমাবেশ, যা পাণ্ড্য রাজাদের সাহায্য আর সমর্থনে অনুষ্ঠিত হতো। এই সভাগুলো ছিল তখনকার জ্ঞান, বিজ্ঞান আর সাহিত্য চর্চার কেন্দ্র। ইতিহাসে আমরা মোট ৩টি সঙ্গমের কথা জানতে পারি। প্রথমটা হয়েছিল মাদুরাইতে, যার সভাপতি ছিলেন ঋষি অগাস্ত। দ্বিতীয়টা হয় কপাটপুরমে, তোলকাপ্পেয়ারের সভাপতিত্বে। আর তৃতীয়টা আবার মাদুরাইতে, যার সভাপতি ছিলেন নাক্কিরার। তবে দুঃখের বিষয় কি জানেন? প্রথম সঙ্গমের কোনো সাহিত্যিক কাজই আজ আর অবশিষ্ট নেই। ক্ষমতার রাজনীতির কথায় যদি আসি, সঙ্গম যুগে কিন্তু দাপট ছিল ৩ মুকুটধারী রাজার। এই ৩টে প্রধান রাজবংশাই তখন তামিল অঞ্চলের ভাগ্য ঠিক করত। চলুন তাদের সাথে পরিচিত হওয়া যাক। এই ম্যাপটা দেখুন, কি দারুণভাবে ফুটিয়ে তুলেছে তখনকার রাজনৈতিক ছবিটা। চের, চোল আর পাণ্ড্য, এই ৩ শক্তি প্রাচীন তামিলাগম, মানে আজকে তামিলনাড়ু আর কেরালা জুড়ে তাদের শাসন বিস্তার করেছিল। এই ৩টে রাজবংশের প্রত্যেকেরই কিন্তু নিজস্ব একটা পরিচয় ছিল। যেমন ধরুন, চেররা শাসন করত কেরালা অঞ্চলে, আর তাদের প্রতীক ছিল ধনুক আর তীর। চোলরা ছিল তাদের নৌবাহিনীর শক্তির জন্য বিখ্যাত, তাদের প্রতীক ছিল বাঘ। আর পাণ্ড্যদের রাজধানী ছিল মাদুরাইতে, তারা বিখ্যাত ছিল মুক্তোর ব্যবসার জন্য, আর তাদের প্রতীক ছিল মাছ। এবার যদি একটু চেরদের দিকে আলাদা করে তাকাই, তাদের সবচেয়ে বিখ্যাত শাসক ছিলেন সেনগুট্টুবন, যাকে লাল চেরও বলা হতো। উনি সতীত্বের দেবী কর্ণগীর উপাসনার জন্য পত্তিনী প্রথা চালু করেন। আর তাদের মুজিরিস আর তন্ডির মতো বন্দরগুলো ছিল রোমান সাম্রাজ্যের সাথে বাণিজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। রাজা রাজড়াদের কথা তো হলো, এবার চলুন সাধারণ মানুষের জীবনের দিকে তাকাই। দেখব কিভাবে তাদের চারপাশের প্রকৃতি আর ভূগোলই তাদের সমাজ আর পেশাকে একটা নির্দিষ্ট রূপ দিয়েছিল। আর সেটা বুঝতে গেলে তিনই ধারণাটা বোঝা খুব জরুরি। তিনই মানে হল তামিল সাহিত্যে বলা এক একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকা, আর প্রত্যেকটা তিনয়ের মানুষের সংস্কৃতি, জীবনযাত্রা, এমনকি তাদের আরাধ্য দেবতাও ছিল আলাদা। সঙ্গম যুগের সমাজকে আসলে এই ৫টা ভূখণ্ড বা তিনে চশমা দিয়েই দেখতে হবে। এই ভৌগোলিক বিভাজনটাই ছিল তাদের সামাজিক কাঠামোর একদম গোড়ার কথা। কে কোন তিনেতে বাস করত তার উপরে নির্ভর করত তার পেশা, তার জীবন। চলুন এই ৫টা তিনের মধ্যে দিয়ে একটা ছোট্ট সফর করে আসি। কুরিঞ্চি মানে পাহাড়ি এলাকা, সেখানকার মানুষ শিকার করে আর বন থেকে জিনিসপত্র সংগ্রহ করে চলত। মুল্লাই মানে চারণভূমি, যেখানে পশুপালনই ছিল মূল পেশা। পালাই ছিল শুকনো এলাকা, সেখানকার মানুষ বেঁচে থাকার জন্য প্রায় লুটপাট চালাত। মরুতম ছিল উর্বর কৃষিভূমি, যেখানে চাষাবাদ হতো। আর সবশেষে নেতাল মানে উপকূল, সেখানকার মানুষ মাছ ধরে আর লবণ তৈরি করে জীবিকা চালাত। ভাবুন তো একবার, তখনকার সমাজের সম্মান কতটা বড় ছিল। সেই সমাজেরই একটা খুব নাটকীয় প্রথা ছিল ভোটাক্কি রুট্টাল। কোনো রাজা যদি যুদ্ধে হেরে যেতেন, তিনি লজ্জা এড়ানোর জন্য আর নিজের সম্মান বাঁচাতে উত্তর দিকে মুখ করে আমরণ অনুসরণ করতেন। এটা ছিল তাদের কাছে সম্মান আর কর্তব্যের চরম নিদর্শন।
আলোচনার শেষে আমরা সঙ্গম যুগের সবচেয়ে বড় লেগেসি বা উত্তরাধিকার নিয়ে কথা বলবো, আর সেটা হলো তাদের সমৃদ্ধ আর প্রভাবশালী সাহিত্য। সঙ্গম সাহিত্যের কথা বলতে গেলে যার নাম সবার আগে আসে সেটা হলো তোলকাপ্পিয়াম। এটা কিন্তু শুধু একটা সাহিত্য নয়, এটা হলো তামিল ভাষার প্রাচীনতম ব্যাকরণ বই। মানে এর গুরুত্ব যে কতটা তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তবে সঙ্গম সাহিত্যের আসল রত্ন হল দুটো মহাকাব্য, শিলাপ্পদিকরম আর মণিমেকালায়। এদেরকে প্রায়ই যমজ মহাকাব্য বলা হয়, কারণ একটা গল্প যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই যেন অন্যটার গল্প শুরু। শিলাপ্পদিকরমের গল্পটা এত যে জীবন্ত, এত যে নাটকীয়। কোভালান নামের এক বণিক, তার স্ত্রী কন্নগী আর নর্তকী মাধবীর প্রেম, ভুল বোঝাবুঝি আর বিচ্ছেদের এক মর্মস্পর্শী কাহিনী। শেষ পর্যন্ত এই গল্পে কন্নগীর প্রতিবাদ আর তার প্রতিশোধের আগুন এমন এক ট্র্যাজেডির জন্ম দেয় যা আজও তামিল সংস্কৃতিতে অমর হয়ে আছে। তাহলে বোঝাই যাচ্ছে সঙ্গম যুগের আসল আত্মাটা লুকিয়ে আছে তার কবিতায়, তার গল্পে। তারা নিজেদের কথা এভাবেই বলে গেছে। আর এটাই আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আজ থেকে 2000 বছর পর আমাদের সময়ের গল্পগুলো, আমাদের সিনেমা, বই, আমাদের বাড়ানো কন্টেন্ট আমাদের সভ্যতা সম্পর্কে কী বার্তা দেবে, ভেবে দেখার মতো, তাই না?